Is it fine? দেখা যাচ্ছে আমার পুরো স্ক্রিন? জি আপু I দেখা think. যাচ্ছে। Okay. সো ওকে, আমি আজকে কয়েকটা পয়েন্ট রেখেছি আজকের এজেন্ডা হিসেবে। সো যেটা ফার্স্ট আমাদের থাকছে যেটা হচ্ছে মেইন এসওপি রাইটিং, দেন হচ্ছে আমার জার্নিটা শেয়ার করবো অ্যান্ড তোমাদেরকে যেন হচ্ছে মানে তোমার সবাইকে তোমাদের করে আমি সম্বোধন করছি। আই থিঙ্ক তোমরা সবাই আমার আশেপাশে ছোট ভাই বোনই। তারপরে আমি তোমাদেরকে গাইডেন্স দিতে চাই যে কিভাবে তোমরা হায়ার এডুকেশনের জন্য এখন থেকে প্রিপারেশন নিতে পারো যেন লং রানে তোমাদের বেশি সব প্রবলেম না হয়। সো এটা হচ্ছে আমার আজকের এজেন্ডা। এন্ড অফকোর্স এর বাইরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বা কিছু জানার থাকে অবশ্যই আমাকে বলতে পারো। এন্ড যদি কোনো কথা বুঝতেও অসুবিধা হয় প্লিজ আমাকে জানাবা, বিকজ আমি একটু ফাস্ট কথা বলি। জি আপু অবশ্যই। ওকে, ওকে। So next, what is SOP writing? So SOP writing is statement of purpose. I think you all know that. So purpose টা কি? Purpose টা যে শুধুই যে হায়ার স্টাডিজ এর জন্য লেখা সেটা কিন্তু না। পারপাসটা তোমার এটা হতে পারে নিজেকে রিপ্রেজেন্ট করা, কেন তুমি সেই কোর্সটা বা সেই ইউনিভার্সিটিতে চাচ্ছ বা কেন সেই স্পেসিফিক কান্ট্রিটাতে যেতে চাচ্ছ, সেই সব পারপাস গুলোকে প্রেজেন্ট করা। ইভেন তোমার ফিউচার তুমি কেন মানে ফিউচারের জন্য কেন এই কোর্সটা চাচ্ছ বা এই কান্ট্রিটা চাচ্ছ সেটাও নিয়ে। এটা কারণ তুমি যাকে এসওপি লিখছো, যাদের লিখছো তারা তোমাকে ইন পার্সন চিনে না, তারা তোমাকে জানে না। জাস্ট ওই কয়েকটা ওয়ার্ড দিয়ে তারা তোমাকে জাজ করবে, তোমার সম্বন্ধে জানবে। সো এটা হলো খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস এসওপি। এর বাদেও এসওপির আরো একটা জিনিস আছে যে অফকোর্স তোমার স্ট্যান্ডার্ড হতে হবে, যেটা দিয়েও এসওপি ডিফাইন করা যায় ইন আদার ওয়ার্ড, যে তোমাকে সেটা এসওপিটা স্ট্যান্ডার্ড হতে হবে অফকোর্স, কারণ তুমি এখানে ইনফর্মাল ওয়ার্ড লিখতে পারবা না। ফর্মালি যে সব লিখতে হবে সেটাও না, বাট অফকোর্স সেটা স্ট্যান্ডার্ড হতে হবে। দেন তোমার অপারেটিং, ইট মিনস অফকোর্স তোমাদের তুমি লিখছো আর যে পড়ছে তাদের মাঝখানে একটা যেন ভালো একটা কমিউনিকেশন হয়। এটা কিন্তু ওয়ার্ড দিয়ে কমিউনিকেশন হচ্ছে। সো এই অপারেটিং জিনিসটা থাকতে হবে। অ্যান্ড প্রসিডিউরস অফকোর্স তোমার নিয়ম কানুন মেনে লিখতে হবে। লাইক তুমি ফিউচার আগে লিখলা, তোমার প্রেজেন্ট পরে লিখলা, সো একটুখানি ডিফারেন্ট হয়ে যায়। সো কিছু প্রসিডিউরস এর জন্য মেনটেন করা উচিত। সো অফকোর্স তোমার এসওপির মেইন হতে হবে তোমার পারপাসটা হাইলাইট করা, যেটার জন্য অফকোর্স তুমি এসওপিটা লিখতেছো। তোমার কোনো কিছু রিপিটেটিভ হওয়া যাবে না। যেমন একটা কথা তুমি বারবার লিখতে পারবে না। যেমন তুমি একটা কোর্স নিয়ে চাচ্ছ যে পড়তে, বারবার তুমি ওই কোর্সটা নিয়েই লিখছো, বাট তুমি কেন চাচ্ছ ওই কোর্সটা বা তোমার ফিউচারে কি চাও বা ওটার সাথে রিলেটেড ওই কোর্সের স্পেসিফিক কোনো মডিউলও থাকতে পারে যেটার জন্য তুমি কোর্সটা নিয়েছো, তো সেটাও তুমি মেনশন করতে হবে। তো রিপিটিভ হওয়া যাবে না, মানে এক জিনিস বারবার ঘুরায় প্যাচে একই রকম লেখা যাবে না। একটা ওয়ার্ড জিনিস একটা জিনিসই শেষ করতে হবে, বাট ওটা নিয়ে তুমি ইনডেপথ লিখতে পারবা। আর অফকোর্স ক্লিয়ার হইতে হবে, মানে তোমার লিখা দিয়ে তোমাকে ক্লিয়ারলি বুঝাতে হবে যে তুমি কি চাচ্ছ, কেন তোমাকে তারা হচ্ছে স্পন্সর করবে বা কেন তারা তোমাকে অ্যাডমিশন দিবে। তো তোমার এটা যেন ক্লিয়ার হতে হবে। তো ক্লিয়ার না হলে তারা হচ্ছে কোনোভাবে বুঝাতে পারবে না বা তোমাকে বুঝতে পারবে না তারা। সো এই জন্য বি ক্লিয়ার হতে হবে। এসওপি বিভিন্ন টাইপের হয়, তো মেইনলি এটা টাইপ না, এটা আমি জাস্ট নিজের মতো করে ভাগ করেছি। তোমার ইনিশিয়াল এসওপিটা মেইনলি তোমার ইউনিভার্সিটির জন্য বা তোমার প্রফেসরের জন্য, এরকম টাইপের যেটা ছোট হয়। এটা ম্যাক্সিমাম 1000 to 1500 ওয়ার্ডস এর হতে পারে। অ্যান্ড ভিসা এসওপি, আমি যেটা ইউকে অ্যান্ড অস্ট্রেলিয়ার জন্য জানি যে ভিসা এসওপিটা বড় হয়। এই দুটা নিয়ে আমি রিসার্চ করেছি, পার্সোনালি এটার মধ্যে দিয়ে গিয়েছি। তো ভিসা এসওপিটা একটু বড় হয়, দুটার মধ্যে ডিফারেন্স অফকোর্স আছে, বিকজ তুমি যেটা প্রফেসরের কাছে লিখবা সেটার ধরন আর যেটা ভিসা লিখবা সেটার ধরন ডিফারেন্ট। কারণ প্রফেসর তোমাকে মানে তোমার কোর্স নিয়ে তোমার ইউনিভার্সিটি নিয়ে যেরকম নলেজ রাখবে, একজন ভিসা অফিসার কিন্তু সেরকম নলেজ রাখবে না। ভিসা অফিসারের কাছে ইম্পর্টেন্ট হলো কান্ট্রিটা এন্ড কেন তুমি আসতেছো এন্ড কবে তুমি যাবা। বাট তোমার ইউনিভার্সিটির যে প্রফেসর বা ইউনিভার্সিটিতে তুমি যে এসওপিটা লিখতেছো সেখানে তুমি তোমার ফিল্ড রিলেটেড, তোমার ইউনিভার্সিটি কোর্স মডিউল এইসব থাকছে। সো দুইটার মধ্যে অনেকখানি কি ডিফারেন্স আছে, কারণ ভিসার ব্যাপারগুলো তোমার ইউনিভার্সিটি ফুলি বুঝবে না, আবার ভিসা অফিসাররা তোমার কোর্স বুঝবে না।
সো দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে, বাট সেটা তোমরা যখন ডিপ করবে তখন তোমরা নিজেরাই সেটা রিয়েলাইজ করতে পারবে, সেলফ রিয়েলাইজেশন। নেক্সট আসবে হাউ টু স্টার্ট। তুমি অফকোর্স এসওপি মানে এসওপি লিখলে ফার্স্টে দেখবে অনেকগুলো ইংলিশ। তো ফার্স্টে আমার যেটা পার্সোনালি প্রবলেম হতো, অনেকগুলো ইংলিশে একবারে লিখতে গেলে, অনেকগুলো লাইন একবার লিখতে গেলে একটুখানি ঝামেলা হতো। সো ফার্স্টে প্ল্যান করতে হবে যে তুমি কিভাবে স্টার্ট করতে চাও। তোমার নিজের কোর্স সিলেক্ট করা বলো, বা তুমি কি লিখতে, তুমি একবার পারফেক্টলি একবারে লিখতে পারবে না, এটা কেউই লিখতে পারে না। এটা ডিমোটিভেশন না, এটা তোমার মোটিভেশন যে এটা আসলে কেউ পারে না। তো তুমি যদি না পারো, এটা কোনো মানে দোষের কিছু না, বা এটা কোনো মানে খারাপ লাগার কিছু না, সবারই এটা হয়। সো প্ল্যান করতে হবে একটা, যে আমি লিখবো। বেশ প্ল্যান করলেই তুমি সেই মতো যাবা, প্ল্যান করলেই তোমার বাধা আসবেন, প্ল্যান করলেই তুমি একটা মানে তোমার ফোকাস থাকবে। একটা প্ল্যান ছাড়া কোনো কিছু পসিবল না। তোমার চেকলিস্ট লিখতে হবে। চেকলিস্টে থাকতে পারে তোমার ইন্ট্রোডাকশন এর ব্যাপার, চেকলিস্টে থাকতে পারে তুমি ইউনিভার্সিটির নাম মেনশন করলা কিনা, চেকলিস্টে থাকতে পারে তুমি কোর্স মেনশন করলা কিনা, চেকলিস্টে থাকতে পারে তুমি কোন স্পেসিফিক তোমার কোন ইনফরমেশন দিতে চাও কিনা, লাইক তোমার যে একটা রিসার্চ ছিল সেটা ইনফরমেশন কতটুকু দিতে চাও, সেগুলো তোমার চেকলিস্টে রাখতে হবে। কারণ এগুলো তোমার বুলেট পয়েন্টস কাইন্ড অফ। দেন তোমার একটা ব্যাকবোন প্রিপেয়ার করতে হবে, লাইক একটা প্রপার স্ট্রাকচার, দুটো সেম সিমিলার কাইন্ড অফ। এন্ড অফকোর্স তোমার প্রুফ রিডিং করতে হবে। প্রুফ রিডিং মানে তুমি একবার লিখলা ডেমো, তোমাকে ওটা বারবার পড়ে এবার সেটা ঠিক করতে হবে। যেমন তুমি একবার লিখলা যে আমি যশোর ইউনিভার্সিটিতে পড়ছি কারণ আমি কোর্সটা ভালো লাগতো, কিন্তু তুমি অনেকক্ষণ পর মনে হয় না আমি এইভাবে না লিখে যশোর ইউনিভার্সিটি পড়ছি কারণ এটা কোর্সের অন্যান্য কোর্সের থেকে এটা ভালো, এটা অন্যান্য কোর্সের থেকে আমাদের ল্যাব ফ্যাসিলিটিস এরকম দিচ্ছে। তোমার যখন তুমি আবার যে জিনিসটা রিপিট করবা, তখন মনে হবে ও না, আমি তো এই ভালো জিনিসটা লিখতে পারতাম, আমি তো এরকম করতে পারতাম। তো এই জন্য প্রুফ রিড করতে হবে। সো আমার আপাতত এতটুকু পর্যন্ত কোশ্চেন, তোমাদেরকে এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবার, বা এতটুকু পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, ঠিক আছে। অফকোর্স অফকোর্স, সেটা ঠিক আছে। থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। এসওপিটা হচ্ছে মেইনলি যখন তুমি কোনো ইউনিভার্সিটিতে বিদেশে পড়তে যাবা, তো অফকোর্স সেটার জন্য তোমাকে ইউনিভার্সিটিতে আগে অ্যাপ্লাই করতে হবে বা প্রফেসরকে আগে কনভিন্স করতে হবে। সেটার জন্য এসওপিটা লেখা হচ্ছে যে তুমি নিজেকে কেন সেই ইউনিভার্সিটি তোমাকে নিবে, বা কেন সেই প্রফেসর তোমাকে ফান্ডিং দিবে, সেটার জন্য নিজেকে প্রেজেন্ট করা। ইটস কাইন্ড অফ তোমার রিপ্রেজেন্টেশন কয়েকটা ওয়ার্ডের মধ্যে। সেটা হচ্ছে এসওপি। আর সেটা পারপাস কি? সেটা পারপাস তুমি কেন ওই কোর্সটা চাচ্ছ, কেন তুমি হচ্ছে তাদের ইউনিভার্সিটি যেতে চাচ্ছ, এটা নিয়ে তুমি কতটুকু রিসার্চ করছো, মানে কোর্সটা সম্পর্কে বা মডিউল সম্পর্কে, সেটাকে তুলে ধরা। সেটাকে লেখার মধ্যেই জিনিসটাই হচ্ছে এসওপি। সামনে গিয়ে আমি এক্সাম্পলও অ্যাড করেছি, তোমাদের আমি এক্সাম্পলও দিব পরে। দেন টিপস। ওকে, ফার্স্টে এসওপি রাইটিং এ কিছু টিপস আছে। অফকোর্স তোমার হচ্ছে রিলেভেন্ট ইনফরমেশন দিবা। যেমন হচ্ছে তোমার বার্থডে কবে দেওয়ার দরকার নাই, বাট তুমি কোথা থেকে আসছো বা তোমার কোন ভার্সিটি ছিল এটা দিবা। দেন অফকোর্স রিলেভেন্ট, মানে ইররিলেভেন্ট কথা না বলা, মানে বলা উচিতই না। মানে এখানে যেটা যে ওই ভার্সিটি, যেমন তুমি বললা যে আমি হচ্ছে ইউনিভার্সিটি চুজ করছি কারণ এটা অনেক পুরোনো ভার্সিটি, বাট ওইটা না বলে রিলেভেন্ট বলো, কারণ এটার এই ভার্সিটিতে আমার স্পেসিফিক কোর্সটা আছে, এই জন্য আমি ইউনিভার্সিটিটা চুজ করছি। সো কনসিয়াস হতে হবে, মানে ছোট কথার মধ্যে তোমার রিলেভেন্ট ইনফরমেশন থাকতে হবে। সব সময় তোমার প্ল্যান করতে হবে যে যখন একটা রিডার পড়তেছে, এই লাইনটা তুমি একটা লাইন লিখলাম যে আমি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ছিলাম, কিন্তু আমি ইলেকট্রিক্যাল অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং চুজ করেছি। এখন তুমি এটা লিখছো তুমি, বাট তোমার রিডার যখন ওটা পড়ছে, তো তার মনে কিন্তু কোশ্চেন আসবে, ও তো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ ছিল, কেন ইলেকট্রিক্যাল অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং নিল? তো কোশ্চেন যখনই রিডারের মনে অ্যারাইজ হবে, তার আগে তুমি অ্যান্সারটা লিখে দিবা যে আমার পাওয়ার নিয়ে সবসময় একটা ইন্টারেস্ট ছিল, আমার থিসিস টপিক ছিল এটা, বা আমার তুমি লিখবা আমার পাওয়ারের কোর্স, যেমন পাওয়ার যে কোর্সগুলো আমাদের ছিল, পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস, এই কোর্সগুলো আমার ভালো লাগতো, এই জন্য আমি ইলেকট্রনিক না নিয়ে ইলেকট্রিক্যাল এন্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং চুজ করেছি। সো রিডারের মনে কোশ্চেন অ্যারাইজ হওয়ার আগেই
তোমার অ্যান্সার গুলো যেন তোমার অ্যান্সার মানে তোমার অ্যান্সার গুলো যেন তোমার এসওপির মধ্যে থাকে, এটা প্ল্যান করতে হবে। রিডাররা মনে কোশ্চেনটা অ্যারাইজ হয়, সেটা আবার সেই অ্যান্সার যেন তোমার পরের লাইনে সে পেয়ে যায়। এভিডেন্স এন্ড ইনফরমেশন, অফকোর্স এভিডেন্স এন্ড ইনফরমেশন দিতে হবে। যেমন কেউ ধরো পাশ করেছো তোমরা জানুয়ারিতে, এন্ড তুমি অগস্টে কি অ্যাপ্লাই করতেছো, তো মাঝখানে কি করছো সেই জিনিসটা তোমার ডিটেলস বলতে হবে না, বাট তুমি মাঝখানে ফাঁকা বসেছিলা আমার মতে এই জিনিসটা না দিয়ে তুমি কয়েকটা স্কিল লিখে দিলা। যেমন তুমি অটোক্যাড শিখছো, বা তুমি ম্যাটল্যাবের ইনডেপথ শিখছো, এরকম, বা পিস্পাইস শিখছো, এরকম জাস্ট কিছু লিখে দিবা, জাস্ট এভিডেন্স দিবা যে আমি এগুলো শিখছি, আমি ফাঁকা বসে ছিলাম না। নিজের থেকে আগে থেকে ইনফরমেশন দিয়ে দিবা, যেন মনে না তুমি ফাঁকা বসেছিলা বা কিছু করো নাই। আলটিমেটলি কোশ্চেন অ্যারাইজ করানো দরকার কি, এন্ড তোমার ইন্টারেস্ট হাইলাইট করবো অবশ্যই, বিকজ ইন্টারেস্ট হাইলাইট করলেই তোমার আসলে কেন তোমার কোর্সে ইন্টারেস্ট, খালি যে কোর্স ভালো লাগে আমার এটা করতে সেটাও শুধু না। যেমন হতে পারে সে কোর্সে ল্যাবটা ভালো, এর মধ্যে যে টপিকস গুলো আছে স্পেসিফিক্যালি সেই টপিকস গুলো তোমার ভালো লাগে, এই জিনিসগুলা হাইলাইট করতে হবে। তাহলে বুঝাবে যে না তুমি আসলে যে কোর্সে যেতে চাচ্ছ বা যেটা পড়তে চাচ্ছ সেটা তোমার এনাফ আইডিয়া আছে, তুমি জাস্ট আমার ভালো লাগে এই জন্য পড়ছি, সেই জিনিসটা না, ইন ডেপথ একটা আইডিয়া থাকতেছে। And of course, good opening and good conclusion টা সব জায়গাতে, শুধু পরীক্ষার খাতায় না, এটা এসওপি এর মধ্যে একটা গুড ওপেনিং এন্ড গুড কনক্লুশন ম্যাটার করে। বিকজ ওপেনিং তুমি যেভাবে স্টার্ট করবা সেভাবে আরেকজন ইন্টারেস্ট পাবে যে তোমার সামনেটুকু পড়লে কেমন আসতেছে, বা ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তো ফার্স্টে পরে তারা বুঝবে যে তোমারটা কন্টিনিউ করতে, অফকোর্স তারা কন্টিনিউ করবে, বাট তোমার জন্য একটা গুড ইমপ্রেশন তৈরি হবে। ডাজন্ট ম্যাটার তুমি মাঝখানে কি ঠিক আছে লিখো, বাট ফার্স্ট টুকু নিজের ইমপ্রেশনটুকু ভালো দিবা, ফার্স্ট টুকু লিখে। এন্ড অফকোর্স কনক্লুশন সবসময় স্ট্রং একটা কনক্লুশন দিতে হবে, যে না আমি এরকম, মানে কনক্লুশন যেমন তেমন করা যাবে না, ওটা নাইসলি এন্ড করাটাই বেটার। দেন স্টেপস, কয়েকটা স্টেপস আমি হচ্ছে ভাগ করেছি, যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। স্তূপের মধ্যে যে স্টেপস গুলো থাকবে, লাইক আমি স্তূপের মধ্যে তুমি এটা 4টা প্যারাও বলতে পারো। তুমি ফার্স্ট প্যারার মধ্যে তুমি ইন্ট্রোডাকশন দিলে, সেকেন্ড প্যারার মধ্যে তুমি ইউনিভার্সিটি অ্যান্ড ডেস্টিনেশন, মানে তুমি কোন ইউনিভার্সিটি আর কেন ওই কান্ট্রিটাতে চুজ করছো সেটা নিয়ে কথা বলতে পারবে। দেন কেন তুমি কোর্সটা চুজ করছো, এন্ড তুমি যখন লিখে ফেললে তোমার এবার পুরোটুকু অ্যান্সার গুলাকে বা পুরোটুকুকে কিভাবে রিঅ্যারেঞ্জ করবা এন্ড স্যাটিসফাইং এন্ডিং করবা সেই জিনিসটা, এটা টোটাল তুমি 4টা প্যারা বা ওভারঅল স্টেপস এর মধ্যে ধরতে পারো। তো ফার্স্ট স্টেপস ইন্ট্রোডাকশন, যেখানে তোমার থাকবে এসওপির মধ্যে ইন্ট্রোডাকশন, যেটা ফার্স্ট স্টেপে তোমার থাকবে তোমার সম্পর্কে, লাইক তোমার নাম কি, তোমার বাসা কোথায়, তুমি কি পড়ছো, তোমার রেজাল্ট মেনশন করতে হবে, তোমার রিসার্চ মেনশন করলা, তোমার ইন্টারেস্ট এগুলো মেনশন করলা। অবশ্যই ক্লিয়ার এভিডেন্স যেতে হবে, যেমন তোমার রেজাল্টের একটা ক্লিয়ার এভিডেন্স দিলা, তুমি কত সালে পাস করছো সেটা একটা এভিডেন্স দিবা। এখানে এসএসসি এইচএসসি টা তো হাইলাইট না করলেও চলবে, বাট অফকোর্স তোমার আন্ডার গ্রাজুয়েট মেনশন করতে হবে। তারপর এমন কোনো কোশ্চেন দেখো না যে যেটা আনঅ্যান্সার্ড থাকে, যেমন তুমি কোন ভার্সিটি থেকে পড়ছো এইসব কখনো বাদ দেওয়া যাবে না, এটা লিখতেই হবে। সো তারপর তুমি কোথা থেকে আসছো বা তোমার কোর্স কি ছিল, এগুলো তোমার থাকতেই হবে, এগুলো হচ্ছে মাস্ট। সো এগুলো কখনো আনঅ্যান্সার রাখা যাবে না। এন্ড স্ট্যাটিস্টিক্যাল ডাটা অবশ্যই অ্যাড করবা, যেটা তোমার রেজাল্টের, দেন তোমার যেই সালে পাস করছো সেটার, কোনো জব করলে সেইখানে জব এক্সপিরিয়েন্স কত বছরে, এরকম টাইপের পুরো ইন ডেপথ ইনফরমেশন লাগবে না, বাট অফকোর্স স্ট্যাটিস্টিক্যাল ডাটা গুলা অ্যাড করবা। এটা তোমারকে একটা ভ্যালু অ্যাড করবো, যে তারা একটা ক্লিয়ার হবে যে তুমি এই সাল থেকে এই সালে করছো, এই সালে পাস করছো, তোমার রেজাল্ট এরকম, দ্যাটস গুড। সো অফকোর্স তোমার ইন্ট্রোডাকশন, এটা হচ্ছে তারটাও তুমি দেখতে পাবা যে তার রেজাল্ট মেনশন করা আছে, স্ট্যাটিস্টিক্যাল ডাটা, সে কবে পাস করেছে, তার কি কি ছিল, মানে স্ট্যাটিস্টিক্যাল ডাটা দিয়ে আছে, তার নিজের ইনফরমেশন দিয়ে আছে, বাট বেশি মোটামুটি বড়র মধ্যে, বাট অনেকখানি জিনিস সে কভার করছে, যেটা তোমরা এটা দেখতে পাচ্ছ। এন্ড ইফ ইউ ওয়ান্ট তোমরা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো, তোমাদের যদি কারো ডেমোর দরকার হয় বা ডেমো চ্যানেল করে দিতেও পারবো ইফ ইউ ওয়ান্ট। তো এটা হলো একটা মানে ভালো একটা। এন্ড দিস ওয়ান, এটা হচ্ছে ইউএস এর জন্য মেইনলি, আর এটা হচ্ছে তোমার ইউকে এন্ড অস্ট্রেলিয়ার জন্য। বাট এইটা তোমার, তুমি দেখতে পারো এখানে কোনো স্ট্যাটিস্টিক্যাল ডাটা নাই,
জাস্ট তোমার একটা জিনিস নিয়েই তোমার অনেক লেন্দি করে বলা আছে। যেমন তোমার যে ইউনিভার্সিটি থেকে আসছো, তো তোমার সেখানে কয়েকটা লাইন ঠিক আছে, বাট এটা বেশি এক্সাজারেট করছে। তো এই জিনিসটা, আর নিজের ইনফরমেশন, ধরো নিজের পাসিং ইয়ার কবে, ইন্ট্রোডাকশনের মধ্যেই তুমি তো নিজের সবকিছু ইনফরমেশন দিয়ে দিবা, বিশেষ করে তোমার পাসিং ইয়ার, তোমার রেজাল্ট। তো এটার মধ্যে এই ইম্পর্টেন্ট জিনিসটাও মিসিং আছে, যেটা এটাতে এন্ড এটাতে আছে, ইউ ক্যান সি দেয়ার। সো এই জিনিসটা হচ্ছে করতে হবে। অফকোর্স তোমার নিজের ইনফরমেশনের মধ্যে তোমার ডেট অফ বার্থ দেওয়ার দরকার নেই, বাট অফকোর্স তোমার রেজাল্ট এন্ড তোমার পাসিং ইয়ার দিতে হবে। এই দুটো স্ট্যাটিস্টিক্যাল ডাটা থাকতে হবে। আপু একটা কোশ্চেন ছিল। ইয়েস ইয়েস অফকোর্স। এখানে আপু দেখা যেতেছে যে মেরিট পজিশন ওরা এখানে উল্লেখ করে দিচ্ছে সে যে 30 among 188 গ্রাজুয়েট স্টুডেন্ট। আমাদের ভার্সিটিতে সাধারণত আমাদের মানে ট্রিপলির ব্যাচে তো 35 জন। তো এখানে কি আমরা এরকম মেরিট পজিশন উল্লেখ করতে হবে আমাদের? যদি তোমার খুবই ভালো রেজাল্ট থাকে অবশ্যই করতে পারো, যদি এটা তোমার নিজের উপর ডিপেন্ড করছে। তুমি যদি না চাও জিনিসটা স্কিপ করেও তুমি জাস্ট এইটাও লিখতে পারো, সে চাইছে সে মেনশন করছে, কারণ 180 and 35 এর মধ্যে একটু ডিফারেন্স আছে। বাট তুমি যদি চাও অফকোর্স মেনশন করতে পারো, সে তোমার নিজেকে হাইলাইট করতেছে তুমি কেন অন্যদের থেকে এক্সেপশনাল, কেন তোমাকে দিবে, কারণ তুমি ওই 34 জন থেকে আগায় আসো। সো তুমি যদি চাও অফকোর্স মেনশন করতে পারো, দেয়ার ইজ নো প্রবলেম। বিকজ তোমার যে জিনিসটা তোমাকে এক্সেপশনাল প্রুভ করতেছে, সেই জিনিসটা তুমি করতেছো, এটা ইয়ে না, অফকোর্স তুমি এটাও অ্যাড করতে পারো যদি তুমি চাও। এটা কোনো ধরা বাঁধা ফরম্যাট না, বাট এই ইনফরমেশন গুলো অ্যাড করলে, স্ট্যাটিস্টিক্যাল ডাটা যেগুলো অ্যাড করলে তোমার এটা একটু ভ্যালু ক্রিয়েট করে। যদি তুমি চাও যে তুমি অ্যাড করতে চাও, নো প্রবলেম, তুমি তো তাহলে 35 জন থেকে আগায় আছো, দ্যাটস গুড। দেন দ্য সেকেন্ড স্টেপ, তুমি ইউনিভার্সিটি অ্যান্ড ডেস্টিনেশন কেন ওই স্পেসিফিকটাই চুজ করতেছো। ওই তিনটার জন্য তোমাদের জন্য আমি 3টা কোশ্চেন ভাগ করছি। এই 3টা কোশ্চেন জাস্ট অ্যান্সার গুলা দিবা, মানে অ্যান্সার গুলা এসওপি তে লিখবা তোমার এসওপি তে, তাহলেই এনাফ। কেন তুমি ওই ইনস্টিটিউটটাই চুজ করছো ওই স্পেসিফিক কান্ট্রিতেই, লাইক যেমন কেন আমি ইউকে চুজ করছি, কেন আমি ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং চুজ করছি, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং চুজ না করে, সেটা পুরো রিজনটা আমি লিখলাম। কোনো বড় ভাবে না, জাস্ট লিখলাম আমি পাওয়ার ইঞ্জিনিয়ারিংটা পছন্দ হয়েছে, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সাব কোর্স হিসাবে বা ওটারই রিলেভেন্ট কোর্স হিসাবে। অফকোর্স আমি পাওয়ারের সাথেও রিলেটেড ছিলাম আন্ডার গ্রেডে। আমার আমার এই ইউনিভার্সিটিতে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ছিল, পাওয়ার ইঞ্জিনিয়ারিং ছিল, বাট পাওয়ারের কোর্সেস আমার ভালো লাগছে, পাওয়ারে তোমার ল্যাব ফ্যাসিলিটিস ভালো আছে, পাওয়ারের যে অ্যালামনাই আছে তাদেরও ইনফরমেশন ইসলাম আমি, তারও ভালো ভালো জায়গায় আছে। তো এরকম দিন চাইছে যে না আমি জানি এই কোর্স নিয়ে, আমি বুঝছি আমি কেন নিচ্ছি, জাস্ট নিজেকে কনফিডেন্স রেখে আমি এগুলো লিখছি। সো ইট ইজ এনাফ। তারপর তুমি কেন আদার ইউনিভার্সিটি বা ডেস্টিনেশন কনসিডার করনি, অফকোর্স এটা লিখতে হবে, কারণ ধরো কোশ্চেন অ্যারাইজ হতে পারে কেন তুমি এই ইউনিভার্সিটি নিছো, ধরো কেন তুমি ইউনিভার্সিটি, কেন তুমি ইউটিএস নাও নাই, ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি নাও নাই। তো এরকম কোশ্চেন অ্যারাইজ হতে পারে। তো মানে কোশ্চেন অ্যারাইজ হয়, তো এগুলো তুমি তোমার নিজে থেকে ক্লিয়ার করে দিতে হবে যে কেন তুমি ওই দেশটা চুজ করছো, কেন অন্য দেশ চুজ করো নাই, কেন তুমি ওই ইউনিভার্সিটিতে ওই কোর্সটা চুজ করছো, অন্য কোনো ইউনিভার্সিটিতে অন্য কোনো কোর্স চুজ না করে। বাট অফকোর্স কখনো কাউকে খারাপ বলা যাবে না, ওই ইউনিভার্সিটিটা খারাপ সেই জন্য এটা বলা যাবে না, জাস্ট বলতে হবে এই ইউনিভার্সিটিতে ফ্যাসিলিটিস বেশি, বা এই ইউনিভার্সিটিতে ল্যাবটা ভালো, এই ইউনিভার্সিটির অ্যালামনাইরা ভালো, এরকম টাইপের বলতে হবে। বাট এসওপি তে কখনো কাউকে খারাপ লেখা যাবে না, যে ওই দেশ খারাপ না, এরকম ডিরেক্টলি কখনো লেখা যাবে না, সবাইকে ভালো বলতে হবে। অ্যান্ড অফকোর্স এটাও কোশ্চেন তোমার মানে যাদের কাছে পাঠাচ্ছ তাদের তোমাদের হোমল্যান্ডে তুমি পড়াশোনা করতে পারতাম, তোমার হোমল্যান্ডে কেন করতেছো না। তো নিজের হোমল্যান্ডকে অফকোর্স কখনো খারাপ বলা যাবে না, বলতে হবে যে আমি যেটা পার্সোনালি লিখলাম, যেটা হচ্ছে অনেক অ্যাপ্রিসিয়েট করছিল, যে এখানে থিওরিটিক্যাল, আমাদের হোমল্যান্ডে মেইনলি থিওরিটিক্যালটার উপর ফোকাস বেশি হয়, প্র্যাকটিক্যালটা কম থাকে, বা আমাদের ওভারঅল প্র্যাকটিক্যাল স্কোপটা কম আছে। তো আমি হচ্ছে সেই জন্য বাইরে পড়তে চাচ্ছি, আমি এসে আমার এখানে আমার প্র্যাকটিক্যাল জিনিস ইমপ্লিমেন্ট করবো। তো এটা দ্বারা হবে কি, ও খালি মানে পড়ে গিয়ে নিজের জন্য আর দেশের জন্য ভাবতেছি, তো এই জিনিসটা একটা থাকে। সো ওভারঅল এরকম মানে এই 3টা কোশ্চেনের অ্যান্সার মোটামুটি তোমরা লিখলে তোমাদের এসওপির 1/3 লেখা হয়ে যাবে। সো এই 3টা কোশ্চেন তোমরা চাইলে স্ক্রিনশটে রাখতে পারো, যে তোমাদের এসওপি লেখার সময় ইম্পর্টেন্ট এটা, মানে এই 3টা কোশ্চেন অ্যান্সার লিখলে তোমাদের এসওপি 1/3 হয়ে গেছে।
যেটা আমি তোমাকে বললাম সেটা এখানে লেখা আছে, যে কম্পারিজনস দিবা যে কেন অন্য ইউনিভার্সিটি না, বা অফকোর্স তুমি আরেকটা তোমার ইউনিভার্সিটি এক্সেলেন্স গুলোর মধ্যে তোমার র্যাঙ্কিংও লিখবা, যে ইউনিভার্সিটি র্যাঙ্কিংটা ভালো। মানে তুমি আমার ভালো ইউনিভার্সিটি কম্পেয়ার করবো না, ধরো তুমি ইউটিএস এর উল্লঙ্ঘন কম্পেয়ার না করে সিকিউ বা উল্লঙ্ঘন কম্পেয়ার করলে, মানে একটু নিচে র্যাঙ্কিং এর সাথে কম্পেয়ার করবা, কারণ তারা তোমাকে জিজ্ঞেস করবে না, তুমি যেটা লিখবা সেটাই, যে উপরটার সাথে কম্পেয়ার না করে যে নিচেটার সাথে কম্পেয়ার করা বেটার। তো র্যাঙ্কিং দিয়ে লিখবা। আর অফকোর্স ইউনিভার্সিটি নিয়ে অনেক রিসার্চ করবা, কারণ গুগল খালি করবা না, তুমি সাইট গুলোতে ঢুকে ওটার স্পেসিফিক কি আছে, যেমন স্পেসিফিক কোনো অ্যাওয়ার্ড আছে কিনা, ওটা অ্যালামনাইরা কোনো স্পেসিফিক কিছু রিসিভ করছে কিনা, এটা এক্সেলেন্স কি কি আছে, সেই ইউনিভার্সিটিটাকে ইটসেলফ অনেক রিসার্চ করবা। শুধু হচ্ছে স্টাডি পোর্টাল বা মাস্টার্স পোর্টালের উপর ডিপেন্ড না করে স্পেসিফিক ইউনিভার্সিটি গুলো সার্চ করে ইউনিভার্সিটি গুলাকে নিয়ে জানার চেষ্টা করবা, তাহলে তুমি এখানে অনেকগুলো কিছু জানতে পারবা ইউনিভার্সিটিটাকে নিয়ে। দেন আছে কোর্স। কোর্সের জন্য তুমি এই 3টা অপশন লিখো, যে কেন তুমি ওই কোর্সটাই চুজ করছো, কেন অন্য কোনো কোর্স চুজ করো নাই, তাহলেও তোমার ধরো আরো একটা প্যারার পুরো কাজ হয়ে গেল। যে অনেকে হয় যে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পড়ে, তারা পরে গিয়ে তোমার ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট পড়তে চায়। তো কেন তুমি ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট চাচ্ছ, কেন তুমি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং চাচ্ছ না, এই জিনিসটা তো তোদের ক্লিয়ার করতে হবে। কারণ তুমি চাচ্ছ, ইটস ফাইন, তুমি জানো তুমি কেন চাচ্ছ, বাট তুমি এসওপির মধ্যে তো তোমার লিখে দিতে হবে যে হচ্ছে ওই কোর্সটা ভালো ম্যানেজমেন্টের, বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে আমি এই জিনিস ইমপ্রুভ করতে পারবো, যেটা আমি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং থেকে আমার ওটা বেটার লাগতেছে, এরকম। বা সিমিলার কোর্স হতো কথাই নেই, বলবো যে আমি তাহলে সিমিলার কোর্স হলে যে এটা আমি আরো ইনডেপথ জানতে চাই, আমি আরো লেন্দি বুঝতে চাই, এরকম করে। বাট এই 3টা কোশ্চেনের অ্যান্সার যদি তুমি করো, তো তোমার ধরো এসওপির আরো একটা পুরো প্যারা হয়ে গেল, একটা ভালো সাইজের একটা প্যারা হয়ে গেল। ইভেন এই কোর্সটা তোমার ফিউচারের জন্য কি কাজে লাগবে, ফিউচারের জন্য কেমন হবে, সেটাও তুমি এখান থেকে মানে বলতে পারবা। কারণ তুমি যেহেতু পড়তে যাচ্ছ, সো তাদের মাথায় কোশ্চেন আসতো, মানে তো ফিউচার প্ল্যান অফকোর্স একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তো ফিউচার প্ল্যানটা অফকোর্স মেনশন করতে হবে। তো এই 3টা কোশ্চেন হচ্ছে যদি তোমরা কভার করো, তাহলে তোমরা কোর্সের ওই প্যারাটা কমপ্লিট করে ফেলতে পারবে। সো তোমার চ্যানেলটা স্ক্রিনশট নিতে পারো, বা আমি স্লাইড চ্যানেলে শেয়ার করে দিতে পারি পরে। ঠিক আছে, ইনডেপথ ইনফরমেশন লিখবা তোমার কোর্সে। অফকোর্স কোর্সের মডিউল গুলা নিয়ে একটা হিন্টস দিবা, যে না তুমি যে শুধু কোর্সের নামই জানো তাই না, কোর্সের মডিউল গুলো সম্পর্কেও জানো। যেমন আমার এবার কোর্সে ছিল টেকনোলজি ইন্টিগ্রেশন ইন্টারফেসিং, তারপর গ্রুপ পাওয়ার প্রজেক্ট, এইগুলা নিয়ে তুমি লিখবা যে না তুমি কোর্সের মডিউল গুলোর নামও অন্তত জানো। আর তোমার এই কোর্সটা প্রিভিয়াস এর সাথে কেমনে রিলেটেড, বা কিভাবে তোমার জব গুলো প্রিভিয়াস জবের সাথে যে থাকে জবে কেমন ভাবে রিলেটেড, কিভাবে তোমার আপকামিং ক্যারিয়ার পাতে কিভাবে রিলেভেন্সি আছে, তো সেটা হচ্ছে মেনশন করবা। আর অফকোর্স কোর্সের মধ্যে নিজের ইন্ট্রোডাকশনে হালকা পাতলা লিখলা তোমার রিসার্চ নিয়ে, বা নাও লিখলা, বাট অফকোর্স কোর্সের ক্ষেত্রে তোমার রিসার্চ নিয়ে লিখবা। তুমি যেই টপিকে রিসার্চ আন্ডার গ্রাজুয়েট তোমার রিসার্চ হোক না কেন, সেই টপিকটা লিখবা। ডাজন্ট ম্যাটার তোমার টপিক কি, যেটাই হোক সেটা নিয়ে তোমার রিসার্চের পয়েন্টটা মানে খুব হাইলাইট করে রিসার্চের পয়েন্টটা ইনডেপথ লিখতে হবে না, কারণ তোমার রিসার্চ সে ইনডেপথ জানতেও চাবে না। বাট তোমার রিসার্চে যতটুকু দিলে তোমার রিসার্চটা খুবই হাইপে থাকবে, সেরকম জিনিসটা লিখবা এই পয়েন্টটার মধ্যে বা এই প্যারাটার মধ্যে। অ্যান্ড লাস্ট তোমার রিঅ্যারেঞ্জ করা, এই অ্যান্সার গুলো তো লিখলা, তুমি ইন্ট্রোডাকশন লিখলা, তুমি ইউনিভার্সিটি এন্ড ডেস্টিনেশন লিখলা, তুমি কোর্স, এসবের মধ্যে জাস্ট এই 3টা জিনিস বাদে আর কিছুই নাই, তুমি সবকিছুই লিখলা। কিন্তু এই 3টা জিনিসই তুমি যখন কোর্স গুলা, ডেস্টিনেশন এন্ড ইউনিভার্সিটি লিখতেছো, তুমি চিন্তা করে দেখো তোমার ইংলিশ লেখাটা কত বড় হয়ে যাচ্ছে। তো তুমি ফার্স্টে যে ইংলিশ লেখাটাকে ভয় পাচ্ছিলে যে অনেকগুলো ইংলিশ লিখতে হবে, জাস্ট কয়েকটা অ্যান্সার দিলেই তোমার সেই লেখাগুলো হয়ে যাচ্ছে। বাট এবার তো তুমি অ্যান্সার দিয়ে লেখাগুলো করে আসলা, বা সেটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে, কিভাবে তুমি এটা সুন্দর এন্ডিং করবা সেটা ঠিক করতে হবে। অফকোর্স যেটাই ফার্স্টে বলছিলাম, এডিট করতে হবে। তুমি লিখে মানে অনেকখানি এডিট করতে হবে মাঝে, বা হচ্ছে তোমার মনে হবে যেটা যে এটা আমার ভালো লাগছে, এই জিনিসটা সুন্দর করে লেখা হয়েছে, ওইভাবে করতে হবে। এন্ড অফকোর্স স্ট্রেট ফরওয়ার্ড এন্ডিং দিতে হবে। স্ট্রেট ফরওয়ার্ড এন্ডিং মিনস যে তুমি মানে ইউকে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে স্ট্রেট ফরওয়ার্ড এন্ডিংস হচ্ছে তুমি স্ট্রংলি চাও দেশে ফিরে আসতে, ডাজন্ট ম্যাটার কেউ দেখতে যাচ্ছে তুমি দেশে ফিরে আসবা কিনা, তুমি কিভাবে পড়াশোনা করতেছো, যাওয়ার আগে আমাদের কাছে খালি কনভিন্স করা। আমরা এখানে নিজেদের কনভিন্স করতেছি যে না আমরা আসবো ফিরে। স্ট্রং একটা পয়েন্ট দিতে হবে যে আমি দেশে ফিরে আসতেছি। তুমি ভিসা পাওয়ার পর তুমি
দেশে ফিরে আসতেছো বা তুমি কিভাবে মানে তুমি পড়াশোনা কি করতেছো কেউ শুনতে যাচ্ছে না ভিসা অফিসার, বাট অফকোর্স আমাদের পড়াশোনা করা উচিত, কারণ পড়াশোনা আমাদের আর কোনো অপশন নাই, সেকেন্ড অপশন। বাট ইয়া স্ট্রেট ফরওয়ার্ড এন্ডিং দিবা যে আমি দেশে ফিরে আসবো, বা দেশে ফিরে আসবো এটা বলবা না যে না আমার দেশকে ভালোবাসি দেশে ফিরবো, এটা না, এটা অফকোর্স এটা একটা রিজন, বাট এটা না বলে বলবা যে আমি দেশের এই সেক্টরটাতে স্পেসিফিক একটা সেক্টর দিবা, 2-3টা সেক্টর দিবা, এই সেক্টরটাতে ফিরে আসতে চাই, এটার এই ডেভেলপমেন্ট করতে চাই, এরকম মেনশন করতে পারো। যেমন আমাদের টেকনোলজি কোনো ডেভেলপমেন্ট করতে চাও আমাদের পাওয়ার বোর্ডে, এরকম তুমি মেনশন মানে স্ট্রেট ফরওয়ার্ড এন্ডিংটা করবা। আর অফকোর্স স্ট্রং মেসেজ হবে টু দ্য ফাইনাল ওয়ার্ডস, এন্ড ফাইনাল ওয়ার্ডস এইটাই যে আমি দেশে ফিরে আসবো। এন্ড ইউএস এর ক্ষেত্রে এসওপি গুলোতে যেটা আমি দেখছি বা যাদের সাথে কথা বলছি, ওদেরটা যারা ওরা ইয়ে করে, ওদেরও থাকে ওরা যেই কোর্সে যাচ্ছে বা যে রিসার্চ প্রোগ্রামে যাচ্ছে, যে কমপ্লিট মানে পারফেক্টলি কমপ্লিট করবে সেই রিসার্চ গুলা, এন্ড সেই রিসার্চ গুলার জন্য স্পেসিফিক ইউনিভার্সিটিটার বা স্পেসিফিক কান্ট্রিটার কি ভালো হবে এই জিনিসটা মেনশন করা। সো এটা নিয়েও হচ্ছে আমি এক্সাম্পল রাখছি তোমাদের জন্য, তুমি এটা দেখতে পারো। এটা হলো ইউকে এন্ড অস্ট্রেলিয়ার জন্য তোমার এন্ডিংটা কিভাবে, এটা হচ্ছে রিঅ্যারেঞ্জ, যেটা যে কিভাবে তুমি রিঅ্যারেঞ্জ করতে পারো তোমার রিসার্চ টপিক দিয়ে এন্ড তোমার ইউনিভার্সিটির র্যাঙ্কিং, মানে যে ইউনিভার্সিটি তুমি অ্যাপ্লাই করতেছো সেই রিঅ্যারেঞ্জের একটা পার্ট হচ্ছে এটা। যদি তুমি চাও এটা দেখতে পারো, এটা হচ্ছে জাস্ট তুমি তোমার কিভাবে তোমার রিসার্চ আর তোমার যে ইউনিভার্সিটি যাবা সেটা র্যাঙ্কিং কিভাবে তুমি অ্যান্সার গুলো তো করলা, বাট অ্যান্সার গুলো করার পর কিভাবে রিঅ্যারেঞ্জ করবা সেটার একটা অপশন এটা। এন্ড এটা হচ্ছে স্ট্রং, যেই বললাম যে স্ট্রং মেসেজ দিয়ে তুমি এন্ডিং করবা, যেটা হচ্ছে ইউএসএ যেটা তুমি যে তুমি কেন হচ্ছে ওইখানে যাচ্ছ, তুমি একটা স্ট্রং মেসেজ আমি এটা করতে চাই। তো সেটার একটা এক্সাম্পল হচ্ছে এটা, যে তুমি ওই ইন্ডাস্ট্রিটার বা ওই রিসার্চ প্রোগ্রামটার জন্য কি কি ভালো করতে চাও বা কি কি ডেভেলপমেন্ট করতে চাও, সেটা একটা স্ট্রং মেসেজ দিয়ে তুমি সেটা এন্ড করতে হবে তোমার। তো এই দুটো হচ্ছে এক্সাম্পল দুটা। এন্ড তোমার এসওপির মধ্যে কমন কোশ্চেন যেগুলো অ্যান্সার তোমার দিতেই হবে, সেটা তুমি কিভাবে কোর্সটা ইউনিভার্সিটি পেয়েছো, তুমি বলতে পারবে না যে ও আমি ওর কাছে শুনছি তাই আমি ইউনিভার্সিটির কোর্সটা নিয়েছি, সেটা না। তুমি স্পেসিফিক রিজন দিতে হবে যে তুমি কেন ওই ইউনিভার্সিটিটা বা কেন তুমি ওই কোর্সটা নিয়েছো। তারপর তুমি তোমার যদি কারো স্টাডি গ্যাপ থেকে যায়, যেমন তুমি ধরো পাস করছো জানুয়ারিতে, তুমি পরে 2 বছর পর যাচ্ছ, তো তুমি বেটার যে গ্যাপটা এক্সপ্লেইন করে দেওয়া। তুমি যদি যেই জবই করো না কারণ তোমার ডিপার্টমেন্ট রিলেটেড হোক বা ডিপার্টমেন্ট না রিলেটেড হোক, যেই জব যাই করো না কেন সেটা মেনশন করে দেওয়া বেটার। তাহলে তোমার একটা থাকে যে না তুমি বসেছিল না কিছু করছো, বা কোনো স্কিল যদি লার্ন করো সেটা দিবা, এরকম দেওয়া বেটার। বা কোনো যে ট্রেনিং এ যাও, কোনো প্ল্যান ভিজিটে যাও, সেগুলো মেনশন করে দিবা, মানে তোমার গ্যাপটা যেন কোশ্চেন না আসে যে তুমি 2 বছর কি করছো, সেই জিনিসটা মেনশন করে দেওয়া বেটার। এন্ড তোমার এই কোর্সে যেটা করতেছো, তো এটা কোনো মানে প্রফেশনাল তোমার লাইফের সাথে কিভাবে কানেক্টেড, এন্ড তুমি এখানে অফকোর্স তুমি এখানে থাকবা কিনা, মানে তোমার স্টাডি শেষ হয়ে গেলে এই জিনিসটা ক্লিয়ার করে দিবা যে না তুমি থাকবা না, কোনোভাবেই তুমি থাকবা না, এই জিনিসটা মেনশন করে দিবা। তাহলে তারা বুঝবে না ঠিক আছে, সবাই জানে যে কাকে স্টুডেন্টরা যদি মানে এদেরও লোক দরকার আছে, কারণ এখানে বিদেশে মানে আমি যেটা ইউকে দেখতেছি, ইউকে যারা তাদের বাচ্চা কাচ্চারা ইঞ্জিনিয়ারিং পড়ে না, বেশিরভাগ সবাই এশিয়ান, আমরা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সবাই এশিয়ান, হয় সাউথ ইন্ডিয়ান, মানে বাংলাদেশি, না হলে পাকিস্তানি আছে, ইজিপ্টের আছে। সো তাদেরও লাগে। আমি যে পাওয়ার সেক্টরে গেছি এখানে এশিয়ানই ভরা, যেমন তোমার টিএফএল বলো বা যে কোনো ইয়ে বলো, ব্রিকনেট আছে, পিএক্স গ্রুপ আছে, সবগুলাতে এশিয়ান, ইন্ডিয়ান না হলে শ্রীলঙ্কান, বাংলাদেশি, নেপালিস কম আছে, বাট সবাই তুমি থাকবা, বাট তুমি বলবা যে না আমি আসবো দেশে। এন্ড তোমার কারেন্টলি তুমি কি করতেছো, কোনো যদি জবে থাকো তাহলে তুমি লিখবা যে হ্যাঁ আমি এই জবে আছি, তো সেটা মেনশন করবা যে তুমি ফিরে আসার পর লিখবা যে ফিরে আসার পর এখানে আমি প্রমোশন পাবো, তা দেখতে যাচ্ছে না তুমি আসলে প্রমোশন পাবা কিনা তোমার জবে, বাট তুমি এটা লিখবা। তো এটা তোমার একটা স্ট্রং একটা মেসেজ দিবে তারা যে না যে তুমি ফিরে আসবা, এটা বুঝাইতে। এন্ড অফকোর্স এসওপির কমন মিস্টেক, সবাই ইংলিশ লেখা দেখে তোমরা চ্যাট জিপিটি করবা, জেমিনাই করবা। জেমিনাই আরেকটা নতুন একটা জিনিস আসছে মনে হয়, 1 মাসের ফ্রি ট্রায়াল প্রোতে, বাংলাদেশ সবাই স্টুডেন্টদের জন্য, স্টুডেন্ট মেল দিয়ে খুললে তোমরা 1 মাসের প্রো পাওয়া। কিন্তু জেমিনাই দিয়ে লিখবা না কখনো, জেমিনাই না, তোমার চ্যাট জিপিটি না, কোনোটা না,
প্লাগারিজম, মানে তুমি আইডিয়া নিতে পারো, বাট আমি পার্সোনালি প্রিফার করবো আইডিয়াও না নিয়ে নিজের মতো লিখার। কারণ আইডিয়া নিতে গেলে হয়ে যায় কি, ওই কয়েকটা ওয়ার্ড না মাথার মধ্যে একটু ক্যাচি হয়ে যায়, বুঝছো? তখন তুমি দেখবা কি স্টেটমেন্টে না চাইতো তুমি এসওপিতে তুমি ওইসব ওয়ার্ডস ইউজ করতেছো, ওইসব লাইনস ইউজ করতেছো। সো বেটার যে যে চ্যাট জিপিটি বা যে মানে ইউজ, কারণ তোমার অ্যান্সার তুমি জানো, তুমি কেন পড়তে যাচ্ছ তুমি জানো, কেন তুমি তুমি কোথায় পড়ছো সেটা তার ইনফরমেশন তুমি ভালো জানো, তুমি কি কোর্স পড়ছো তুমি ভালো জানো। তুমি নিজে লেখো, তুমি দেখবা যে তুমি এডিট করার সময় তুমি দেখবা যে তুমি তুমি ওর থেকে ভালো লিখতে পারছো। আর হচ্ছে রং পাতে ফোকাস করা যাবে না। তুমি যে মনে হচ্ছে যে না এটা আমি হবে না, বা হচ্ছে আমি এটা তাও ট্রাই করে দেখি, তো আমার মতে সেই ট্রাই না করে যেটা নিজের ভালো লাগে সেরকম মতো করে ফোকাস করা। ইভেন এসওপিটাও সেই মতো করে লেখা। গ্রামাটিক্যাল ইরোর্স না হয়, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। গ্রামাটিক্যাল ইরোর্স হওয়া যাবে না, সেটার জন্য তোমরা গ্রামারলি ইউজ করতে পারো, ফ্রি যেটা পিটিএ। অফকোর্স গ্রামাটিক্যাল ইরোর হওয়া যাবে না, কোনোভাবেই গ্রামাটিক্যাল ইরোর হওয়া যাবে না, এটা খুবই খুবই ব্যাড একটা এক্সপ্রেশন হবে। সো গ্রামাটিক্যাল ইরোর হওয়া যাবে না, অ্যান্ড ওভার এক্সাজারেট করা যাবে না। যেমন তুমি ইনফরমেশন দিচ্ছ, একটা নিয়ে অনেক বেশি বলছো, বাট কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট কয়েকটা টপিক তুমি বাদই রেখে যাচ্ছ। যেমন তুমি রিসার্চ নিয়ে অনেক কিছু বললা, কিন্তু তুমি যেই টপিকে পড়তে আসছো বা তোমার ফিউচার প্ল্যান কি, এই দুটো তুমি বাদ রেখে যাচ্ছ। তো এই জন্য একটা জিনিস এক্সাজারেট করা যাবে না, সবকিছুই ইনফরমেশন দিতে হবে, কিন্তু তোমার কয়েকটা লাইনের মধ্যেই তোমাকে বুঝাই দিতে হবে। সো এই মিস্টেক্স গুলা বাদ দিতে হবে, বা এই মিস্টেক্স গুলা করা যাবে না। এন্ড অফকোর্স যেটা আমি ঠিক ইউএসএ নিয়ে এটা আমার আইডিয়া নাই, বাট ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, এগুলোর জন্য তোমার এসওপির মধ্যে ফাইন্যান্সিয়াল ডিক্লারেশনটা থাকতে হবে। লাইক ফাইন্যান্সিয়াল ডিক্লারেশন এরকম যে আমার প্যারেন্টসই বিয়ার করবে, বা আমি এই স্কলারশিপ পেয়েছি, যেমন আমরা £5,000 এর একটা স্কলারশিপ পেয়েছি, তো এরকম ফাইন্যান্সিয়াল ডিক্লারেশন মেনশন করতে হবে যে মানে এই ফাইন্যান্সিয়াল ডিক্লারেশন যে আমি তোমার কাছ থেকে টাকা নিচ্ছি না, বা এই ইউনিভার্সিটি থেকে টাকা নিচ্ছি না, আমি নিজেরটা আমাকে ইউনিভার্সিটি দিয়েছে বা আমার প্যারেন্টস দিচ্ছে, এরকম অবশ্যই ফাইন্যান্সিয়াল ডিক্লারেশনটা করতে হবে। আর হচ্ছে স্ট্রং পয়েন্ট অবশ্যই যে তুমি দেশে ফিরে আসবা, এইটা খুবই স্ট্রংলি লিখতে হবে যে তুমি দেশে ফিরে আসবা। তোমার ইন্টারেস্ট, কোর্সে ইন্টারেস্ট, এইটা নিয়ে ভোলা যাবেই না। কম্পারিজন যে তুমি কেন এই কোর্সটা করতেছো, বারবার এটা বলতেছি বিকজ এটা খুবই ইম্পর্টেন্ট, তাহলে ওদের কোশ্চেন একটাই আছে, কেন ওয়াই আস, কেন অন্য ভার্সিটিতে যাচ্ছে না, অন্য দেশে যাচ্ছে না। তো তারাই যে বেস্ট, অন্যরা ওর্স তা না, বাট অন্যদের থেকে তারা বেটার, এই জিনিসটা বুঝাইতে হবে তোমার ওই লেখাগুলার মধ্যে। সো ইয়েস, দ্যাটস ইট আই থিঙ্ক। এসওপি রাইটিং এমন কোনো টাফ কিছু না, আর এটার ইনফরমেশন এতটুকুই আই থিঙ্ক হতে পারে। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, এবার তোমরা কোশ্চেন করো, আরো কিছু ইনডিপ জানার থাকলে বা কোনো ভিজুয়াল জিনিস মানে রিপ্রেজেন্টেশন লাগে যে এসওপি, সো তোমরা কোশ্চেন করতে পারো এবার। আই থিঙ্ক তোমরা আমার কথা তোমরা আমার কথা বুঝতে পারছো কি না আই ডোন্ট নো। তোমরা তো কিছু বললাও না, বিকজ আমি একটু ফাস্ট কথা বলি, আমি ট্রাই করছি স্লোলি বলার। জি আপু, বুঝতে পারছি আপনার কথা। আমার একটা কোশ্চেন ছিল যে অনেক সময় দেখা যায় যে আমাদের রেজাল্টের আপস ডাউন হয় ইউনিভার্সিটিতে, কিছু সেমিস্টার ভালো, কিছু সেমিস্টার খারাপ। তো এইগুলা কি এসওপি তে উল্লেখ করতে হয় যে কি কারণে না না ভালো না, হয়েছে বা খারাপ না না, এই রেজাল্টেরটা তোমার কাছে কোনো ম্যাটার না। তুমি জাস্ট ফাইনাল রেজাল্ট যেটা হবে, মানে 4-2 পর যে ফাইনাল রেজাল্টটা হয় আমাদের, ওটা মেনশন করবা। তোমার হোল লাইফের রেজাল্ট মেনশন করার কোনো দরকার নেই। এন্ড আরেকটা তোমার বাইরে পড়ার ক্ষেত্রে, সেটা তুমি হচ্ছে তুমি ইউএসএ বলো, ইউকে বলো, অস্ট্রেলিয়া বলো, তোমার রেজাল্টের থেকে বেশি তুমি নিজে কতটা কনফিডেন্ট বা নিজেকে তুমি কিভাবে সেল করতেছো এটা ডিপেন্ড করে। মানে নিজেকে তুমি অ্যাসেট বানাও। তোমার রেজাল্ট খারাপ হইতে পারে, তোমার যদি পাবলিকেশন থাকে, তোমার যদি অনেক যেমন তোমার কমিউনিকেশন স্কিল বেটার থাকে, তোমার জব এক্সপিরিয়েন্স থাকে, তোমার যে কনভিন্স করার পাওয়ারটা বেশি থাকে, তোমার রেজাল্ট ডাজন্ট ম্যাটার। আমার নিজের রেজাল্ট অত ভালো ছিল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, আমার থার্ড ইয়ার থেকে বাড়তে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে খুবই খারাপ ছিল। সো এটা না, বাট কনফিডেন্স হইতে হবে, কনফিডেন্ট থাকতে হবে। তুমি দেখবা যে মানে তোমার রেজাল্ট মানে ওই সময় লাস্টে কি যখন দেখবো না যে না ঠিক আছে, আমি রেজাল্ট খারাপ হয়ে অনেক সম্ভব যে রেজাল্ট ভালো যারা তারা যে শুধু যাবে, রেজাল্ট খারাপ তারা পাবে না, বা তারা ফান্ডিং পাবে না, স্কলারশিপ পাবে না, সেটা কিন্তু না। নিজেকে তোমার ভালো করে রিপ্রেজেন্ট করতে হবে, এটা ইম্পর্টেন্ট। তোমার নিজেকে দুইজনের থেকে আলাদা প্রুভ করতে হবে, এটা ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন, এনি আদার কোয়েশ্চেন?
আপু আমরা আপনার জার্নিটা সম্পর্কে জানতে চাচ্ছি, মানে আমাদের জাস্টের ক্যাম্পাস Of থেকে শুরু course, করে এই পর্যন্ত। I made a slide for you also. So, okay. আমি তো রিয়া শাহনাজ, তোমরা সবাই জানো আমার বাসা খুলনা। আই থিঙ্ক তোমাদের ব্যাচেও জানি না, আমাদের ব্যাচে আমরা অনেকজন খুলনার ছিলাম, তো আমিও খুলনার। আমি এখন একটু ইনফর্মালি বলতেছি। দেন আমি যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর 2017-18 এর ব্যাচ ছিলাম। দেন আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয় 2022-এ। দেন আমি আমার একটা ছিল কি, আমি সবসময় যেটা সামনে আসতো সেটা একসেপ্ট করে নিতাম। ইভেন আমার 1-1 এর রেজাল্ট ছিল 2.81 এন্ড আমার 4-2 তে লাস্ট রেজাল্ট ছিল 3.75। তো আমার জার্নিটা এরকম ছিল, আই থিঙ্ক তোমরা বুঝতে পারতেছো। আমি ফার্স্ট ইয়ারে খুবই ঘোরাঘুরি করছিলাম, ফোর্থ ইয়ারে গিয়ে সিরিয়াস হয়েছিলাম, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে। বাট ওভারঅল ঠিক আছে, ফাইন একটা রেজাল্টে ভালো রেজাল্টে বের হয়েছি। দেন আমি ছিলাম যে সবকিছু এক্সপেক্ট করি না, যে যেটা সামনে আসবে সেই অপরচুনিটি নিব। তো আমি 22 সালে পাশ করার পরে, মানে বের হওয়ার পরে 23 সালে ফেব্রুয়ারিতে খুলনাতে সোড্রিম লিমিটেডে জয়েন করি অ্যাজ আ কন্টেন্ট রাইটার হিসেবে। আমার রাইটিং জিনিসটা কখনোই আলাদা ছিল না, মানে ঠিক আছে আমি সবসময় একটুখানি প্রেজেন্ট করতে পছন্দ করতাম। তো তারা আমাকে কন্টেন্ট রাইটার হিসেবে নিল, তো আমি ওখানে কন্টেন্ট রাইটার হিসেবে করছি। আমার কাজ ছিল তোমার গ্যাজেট রিভিউ করা। সো আলটিমেটলি আমার নিজের ডিপার্টমেন্টের সাথে রিলেটেড হয়ে গেল সামহাও এটা, বা আমি রিলেট করে ফেললাম। আমি ওখানে গ্যাজেট রিভিউ করতাম, নিয়ে লিখতাম, নিয়ে কন্টেন্ট লিখতাম। তোমরা গুগল আই থিঙ্ক আমার সোডিয়ামে গেলে আমার কন্টেন্টও পেতে পারো কয়েকটা লিখা। তো কন্টেন্ট রাইটিং করলাম। দেন আমরা ফার্স্টে অস্ট্রেলিয়ার জন্য ট্রাই করছিলাম, বাট কিছু কারণে অস্ট্রেলিয়া হয় নাই মানে ভিসা রিজেকশন আসেনি, আমরা ভিসা উইথড্র করেছি। দেন ইউকে তে অ্যাপ্লাই করলাম 2024 সালে জানুয়ারি, 2025 জানুয়ারি ইনটেকের জন্য। দেন আমি এজেন্সি থ্রুতে অ্যাপ্লাই করছিলাম, বাট এসওপি লিখা বলো বা যে কোনো ধরনের ডকুমেন্টস গুছানো বলো, এগুলো সবগুলো নিজেই আমি করতাম। তো আমাদের ভিসা হলো, আমি আর আমার হাজবেন্ড একসাথে আসছি, বা দুজনে স্টুডেন্ট আমরা। তো আসলাম এখানে ইলেকট্রিক্যাল অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং উইথ ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিসে আসছি। এখানে 1 বছরের কোর্স ছিল ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং, আর 2 বছরের কোর্স ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং উইথ ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিস। ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিসটা নেওয়ার এটাই কারণ যে হ্যাঁ অফকোর্স সবারই প্ল্যান থাকে বিদেশে সেট হওয়া, বাট আমার প্ল্যানটা একটু ডিফারেন্ট। যদি বাই চান্স, কারণ সবার একটা ব্যাকআপ রাখা উচিত আমার মতে, তো বাই চান্স যদি এখানে না হয়, তো আমি যখন পড়া শেষ করতেছি এখান থেকে আমার রেজাল্ট, আর যদি এখন আমি ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিস নিচ্ছি, আমার একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্সও থাকতেছে। তো যেটা শুধু আমাকে এখানে না, আমার দেশেও একটা কিন্তু মানে আমাকে একটা সাবজেক্ট পড়তেই গেছে, আমি ফ্রেশার থাকতেছি না। তো আমি তখন আমার একটা থাকতেছে যে আমি একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স আসছে আমার 1 বছরের। তো সেই জন্য আমার ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিস সহ এই কোর্সটা সিলেক্ট করা। তো এই তো, আর হচ্ছে এখানে বুটস এর রিটেল অপারেশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি। বুটস হচ্ছে এখানে তোমার একটা বিউটি কোম্পানি, তোমরা দেখতে পারো ফার্মেসি, ওদের ফার্মেসি আছে, দেন অপটিশিয়ান আছে, বিউটি প্রোডাক্টস আছে। আর হচ্ছে স্টেপস হলো ইউনিভার্সিটি অফ গ্রিনউইচ অ্যান্ড তোমার যে প্লেসমেন্টে যেসব কোম্পানিগুলো থাকে তাদের মধ্যে একটা ব্রিজ হিসেবে কাজ করে। মানে আমি ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ হিসেবে স্টেপের সাথে কাজ করতেছি। তো আমার কাজ হচ্ছে স্টুডেন্টদের এন্ড কোম্পানিগুলোর মধ্যে কমিউনিকেশন করানো। সো এটা হচ্ছে মানে পুরো দুটো ডিপার্টমেন্টের হয়ে এটা আমি কাজ করতেছি। আমি ইলেকট্রিক্যাল এন্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং এন্ড ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর স্টেপের রিপ্রেজেন্টেটিভ। সো এটাই হচ্ছে আমার ইনফরমেশন। তোমরা কি আরো কিছু ডিটেলস যদি জানতে চাও যে আমি কিভাবে অ্যাপ্লাই করলাম বা কিভাবে ইউনিভার্সিটি চুজ করলাম, তো এটাও তোমরা জিজ্ঞেস করতে পারো ইফ ইউ ওয়ান্ট, এটাও আমি শেয়ার করতে পারি অফকোর্স। ওকে, তো ফার্স্টে হচ্ছে আমি অস্ট্রেলিয়াতে যেটা বললাম অ্যাপ্লাই করেছিলাম ইউনিভার্সিটি অফ উলঙ্গনে, যেটা তোমরা হয়তো জানো চিনো, ইউনিভার্সিটি উলঙ্গন। তো আমি যখন ইউনিভার্সিটি উলঙ্গনে অ্যাপ্লাই করলাম 23-এ, তো অ্যাপ্লাই করা 2-3 মাসের মধ্যে উলঙ্গনের র্যাঙ্কিং অনেক কমে গেল। আমি ইউটিএস চুজ করছিলাম না, উলঙ্গন চুজ করছিলাম। তো র্যাঙ্কিং যখন কমে গেল, তখন মানে র্যাঙ্কিং কমে যাওয়ার জন্য ওদের ব্যাকবোন কাইন্ড অফ নাই হয়ে গেছিল। মানে ভিসা অফিসের সাথে ওদের মানে ওরকম ইয়ে ছিল না, মানে ভিসা অফিস যা বলবে তাই, উলঙ্গনে কোনো ব্যাকবোন ছিল না। তো তখন অনেক ঝামেলা হলো। মানে আমাদের হচ্ছে তোমার কাস্ট লেটার, যেটা হইলো মেনি ইউনিভার্সিটি থেকে লেটার দেয় যে ইয়াস তুমি এবার আসতেছো, তুমি আমার স্টুডেন্ট। তো উলঙ্গন কাস্ট লেটার উইথড্র করে নিল। তাও আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম, আমরা অনেকদিন, দেন 8 মাস ওয়েট করছিলাম, মানে অনেকদিন আসলে আমি 8 মাস ওয়েট করছিলাম। তারপর ওই ভিসা উইথড্র করে নিই। নিয়ে ইউকে তে অনেকগুলো ইউনিভার্সিটি ছিল, যেমন হার্টফোর্ডশায়ার ছিল, দেন ইউনিভার্সিটি অফ গ্রিনউইচ ছিল অপশনে,
দেন ইউনিভার্সিটি হার্টফোর্ডশায়ার, গ্রিনউইচ ছিল, দেন একটা যেন অপশনে কোনটা রাখলাম, ও ইয়াস ইস্ট লন্ডন ইউনিভার্সিটি ছিল। এই তিনটা আমি অপশনে রাখছিলাম, বাট বিকজ এই তিনটা ইউনিভার্সিটি আমাদের বাজেটের মধ্যে ঠিক ছিল। তো ইভেন ফাইন্যান্সিয়াল ইয়েস যে শুধুই সেলফ ফান্ডেড তা না, আমারটা আসলে পুরোটুকু সেলফ ফান্ডেড ছিল না। আমরা হচ্ছে 5,000 পাউন্ড, যেটা বললাম আমাদের 5,000 পাউন্ডের একটা স্কলারশিপ পেয়েছি লাকিলি, যেটা 3,000 পাউন্ড ছিল, আমরা সেটা 5,000 পাউন্ড পেয়েছি। তো দেন ইউনিভার্সিটি অফ গ্রিনউইচে অ্যাপ্লাই করলাম, দেন অফকোর্স অফার লেটার আসলো, কাস্ট লেটার আসলো, ইন্টারভিউ হয়েছিল, ইউনিভার্সিটিতে একবার ইন্টারভিউ দিতে হয়েছে, যে এইসব এসওপি কোশ্চেন গুলোর মধ্যেই কোশ্চেন ছিল। দেন ভিসা জমা দিলাম, আমার ভিসা ইন্টারভিউ হয়েছে। ইভেন ভিসা ইন্টারভিউতে আমি মানে এত কনফিডেন্স ছিলাম, আমি এত ফাস্ট অ্যান্সার দিয়েছি, ভিসা অফিসার আমাকে বলে আই এম ফিলিং সরি ফর ইউর হাজবেন্ড, মানে আমার এরকম মানে ফানি টাইপেরই গেছে অবস্থা। তো এই দেন আমি অনেকদিন ওয়েট করলাম, আমার হাজবেন্ডেরটা একসাথে আমরা অ্যাপ্লাই করছিলাম, হাজবেন্ডেরটা আসছে 2 দিনের ভিসা, আমার আসছে 25 দিন পরে ভিসা। তো অফকোর্স এই টাইমটা খুবই ফ্রাস্ট্রেটিং ছিল। তো এই তারপর হচ্ছে তো ইউকে তে আসলাম। তো আমাদের যখন আমি ইউকে এর জন্য সার্চ করি, তখন আমি ইউএসএ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, কানাডা সবকিছু নিয়ে সার্চ করছিলাম। তো আমার কাছে ইউকে এর অপশনটাই বেটার মনে হয়েছিল। ইভেন ইউকে আসার পরও আমার যেটা যে এখানে যে হ্যাঁ শুধু যে প্যারেন্টসের টাকায় আসে সেটা না, মানে এটা খুবই একটা মানে যখন আমরা সবাই শুনতে সেলফ ফান্ডে যাচ্ছ প্যারেন্টসের টাকা আছে তাই, কিন্তু আসলে সেই জিনিসটা না। ইউকে তে সব টাইপের স্টুডেন্টরাই আসে, তো এটা কোনো ব্যাপার নেই। আমি নিজেই আসছি, মানে আমি সেলফ ফান্ড কম, বাট আমার হাজবেন্ডের সেলফ ফান্ড বেশি, তো আমারটা স্কলারশিপই বেশি। তো ইউকে তে তোমার আসার পরে অনেকে কোশ্চেন থাকে যে হচ্ছে এখানে এসে, যেটা অনেক শুনছি মানুষ জিজ্ঞেস করে যে এখানে এসে তুমি টাকা উঠায় নেক্সট টার্মে টিউশন ফিস দিতে পারবা কিনা। তো ইউকে জন্য আমি বলবো অনেক ডিমোটিভেশন মানুষ দেয় যে এখানে কাজ নাই। এখন ইউএসএ শুনি, যারা গেছে তারা বলে এখন কাজ নাই, অস্ট্রেলিয়া শুনতাম, ইউকে শুনি। তো দেখবা কি যারা আছে তারা বলে কি কাজ কাম নাই, এখানে এসে এরকম হচ্ছে না, পড়াশোনা করে এই বের করে দিচ্ছে। তো তুমি আসলে নিজে কজনে দেখছো বের করে দিতে? তো ওরকম মানে থাকে না যে বাইরে থেকে শোনা যায়, নিজে আসার ফেস করছে তুমি যে যায় যে বলছে দেখছে সে চলে আসছে, বা তোমার পরিচিত কেউ আসছে, কারো পরিচিত কেউ ব্যাক করে আসে নাই। আর যারা ব্যাক করে গেছে তারাও দেখবে রেজাল্ট নিয়ে ঠিক মতো পড়াশোনা করেই ব্যাক করে গেছে। যারা পড়াশোনা না করে এখানে ধরো বেশি কাজ কাম ইয়েতে করে বেড়াইতো, তাদের দেখো সমস্যা। তো আলটিমেটলি আর যারা গেছে ব্যাক করে তাদের দেখবা তারা ভালো পজিশন। আমার ইউনিভার্সিটিতে একজন অ্যালামনাই গেছে, সে এখন ইমিরেট মানে বাংলাদেশে ইমিরেটসে টেকনোলজি সাইডটাতে জব করতেছে। ইভেন তার স্যালারি এখানে মানে ইউকে থাকলে তার যে স্যালারি হতো তার থেকেও বেশি। সো অফকোর্স সবকিছু ভালো হয়। তো মানে এরকম আর বিদেশের ভিউ ওরকম না যে জব নাই, জব আছে। বাংলাদেশেও শুনতাম যে জব নাই, মানে আমি নিজে পাইছিলাম খুলনার মতো টাকা আমি জায়গায় আমি একটা ভালো একটা আর্নিং করতাম, কারণ আমি চুজই ছিলাম না। তো এখানেও জব আছে। তুমি মাস্টার্স এর জন্য এখানে সুবিধা, কারণ আমরা যেহেতু গ্রাজুয়েশন শেষ করে আসতেছি, তো মাস্টার্স এর জন্য সুবিধা কি যে মাস্টার্স এর ক্লাস হয় খুবই কম দিন, মানে আমার ক্লাস হয় 2 দিন, তো আলটিমেট সপ্তাহে 5 দিন আমি ফ্রি। আর এখানে ওয়ার্ক পারমিট তোমার 20 ঘন্টা আছে, তো 20 ঘন্টা তোমার একজনের জন্য এনাফ। তো আমি পার্সোনালি বলবো যে অবস্থা অত খারাপ না, মানে এমন না আসা যাবে না, তুমি থাকতে পারবা না, চলে যেতে হবে, এরকম কিচ্ছু না। পড়াশোনা যদি করো, পড়াশোনা করো, ঠিক মতো প্লেসমেন্ট নাও, ঠিক মতো যদি স্পন্সরশিপ ম্যানেজ করতে পারো, অফকোর্স সবকিছু পসিবল। তো মানে কোনো কিছু ইম্পসিবল না। তো এই যারা বা ধরো ইউএসএ তে আছে বা ক্যানাডা আছে যে বলতেছে না এসো না, অবস্থা ভালো না, সো প্লিজ সেগুলো কান দিও না, নিজেরটাই ফোকাস করো, জাস্ট এতটুকু। আপু আপনি কি সেন্ট্রালে অ্যাপ্লাই করেছিলেন নাকি প্রফেসরদের মেইল করার মাধ্যমে? না আমি হচ্ছে মানে এজেন্সিতে থ্রুতে অ্যাপ্লাই করছিলাম। ধন্যবাদ আপু আপনাকে দারুণ তথ্যবহুল একটি সেশনের জন্য। এবার আমরা চলে যাচ্ছি আমাদের প্রশ্নোত্তর পর্বে। এই পর্বটি পরিচালনার জন্য আমি অনুরোধ করছি ট্রিপলি ক্লাবের জেনারেল সেক্রেটারি 21-22 শিক্ষাবর্ষের জাহাদুল ইসলাম শান্তকে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ওকে, ইয়েস ইয়েস অবশ্যই। নো, আমার কোনো পেপার পাবলিশ হয়নি। ইভেন আমি যে কোর্সে অ্যাপ্লাই করছি, আমার রিসার্চ তার থেকে পুরো ডিফারেন্ট ছিল। আমার রিসার্চ ছিল হচ্ছে তোমার পার্কিনসন ডিজিজ নিয়ে, তোমার এআই দিয়ে।
তো আমার পুরো ডিফারেন্ট ছিল, তো আমার কোনো পেপার পাবলিকেশন ছিল না। আইএলটিএস অফকোর্স, অনেকে তোমাকে বলবে পিটি করতে, তোমাকে বলবে ইয়ে করতে, তো আইএলটিএস আর তারপর হচ্ছে আইডিপি থেকে না দিয়ে ব্রিটিশ কাউন্সিল থেকে দেওয়া আমার কাছে মনে হয় বেটার। ওকে, ফার্স্ট অফ অল ইংলিশ স্পিকিং। এখানে কেউ মানে বাংলাদেশে আমরা যারা থাকি তারা আমরা কেউ কিন্তু এখানে যারা যেভাবে বলে সেরকম ফ্লুয়েন্সি থাকবে না, বাট ওই কনফিডেন্সটা মানে থাকে না যে মানে আমি ভুল বলি বাট কনফিডেন্টলি বলতে হবে, এই জিনিসটা থাকতে হবে। কনফিডেন্স মানে কনফিডেন্সটা থাকতে হবে যে ইংলিশ বলার। এইটা একটা স্পিকিং নিয়ে দেখছি যে অনেকে এটা নিয়ে খুবই স্ট্রাগল করে, বাট আমি এই জিনিসটা বলবো যে সেলফ কনফিডেন্ট আমার এই জিনিসটা মানে ইংলিশ স্পিকিংটা প্রিপেয়ার করো। অ্যান্ড দেন হচ্ছে মানে নিজের অ্যাক্টিভিটিস বাড়াও। তুমি পড়াশোনা অফকোর্স করতেছো, পড়াশোনা নিজের অ্যাক্টিভিটিস বা নিজের হচ্ছে নিজেকে প্রিপেয়ার করো, নিজেকে অ্যাসেট বানাও। তোমার কমিউনিকেশন স্কিল বাড়াও, তোমার মানুষ মানে যে কোনো ধরনের প্রবলেম সলভিং এইসব স্কিলটা বাড়াও। এটা বা হচ্ছে কিভাবে কমিউনিকেট করতে হবে বা কিভাবে কোনো প্রবলেম সলভ করতে হবে, হ্যান্ডেল করতে হবে, এই স্কিল গুলো খুব ইম্পর্টেন্ট, যেটা আমার পার্সোনালি মনে হয়। ইয়েস ইয়েস, না তুমি বলেন, ক্যারি অন। এটা নিয়ে আমার আসলে আইডিয়া নাই, বাট আমি যতটুকু জানি আমার খুলনা ভার্সিটি একজন ফ্রেন্ড আছে, তো তার হচ্ছে বিজিইতে ছিল খুলনা ভার্সিটির, ওর কোনো পেপার পাবলিকেশন ছিল না, বাট ও কন্টিনিউয়াসলি প্রফেসরদেরকে মেইল করতো। ইভেন ও লাস্ট মান্থে গিয়েছে ইউএস তে, সো ইয়া পসিবল আই থিঙ্ক। বাট আমি এটা নিয়ে ইন ডেপথ জানি না, বাট আমি এতটুকু ইনফরমেশন জানি। ইয়েস অফকোর্স। ওকে, অবশ্যই অবশ্যই তুমি এসওপি নিজে লিখে রাখলা, লিখে রেখে তুমি ধরো তুমি কি করবা, তুমি হচ্ছে নিজেরটা লিখলা, লিখে নিজে প্রুফরিড করলা। যদি মনে হয় যে ও কাউকে দেখানো উচিত যে আমার রাইটিংটা ঠিক হলো কিনা, সেটা করতে পারো, অফকোর্স করতে পারো। বা হচ্ছে অনলাইনে ফেসবুকে অনেকগুলো গ্রুপ আছে, তুমি দেখবা যারা হচ্ছে তোমার এই যে অ্যাব্রোড নিয়ে যে কোনো ধরনের অ্যাব্রোড নিয়ে করে, তো তুমি সেই সব গ্রুপেও তুমি ইয়ে করতে পারো যে আমি এটা লিখছি, এটা কেমন, এরকমও করতে পারো। অফকোর্স কমিউনিকেট করতে হবে, আর তুমি লিখলে অবশ্যই তুমি তুমি দুজনের থেকে হলে আগায় থাকবা। এটা নিয়ে আসলে আমার আইডিয়া নাই, এই জিনিসটা নিয়ে, সো এটার জন্য আমি সরি, বিকজ আমার এটা নিয়ে আইডিয়া নাই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি। আমি হলাম ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টার আছি। তা আপনি যে ফার্স্ট সেমিস্টারে মানে রেজাল্টটা তো খারাপ হয়েছে, তারপর আবার কোন মানে কি মোটিভেশনে মানে পড়ালেখাটা তো ভালোভাবে কন্টিনিউ করে এখন মানে বিদেশে আছেন বা আমেরিকা আছেন এই? মোটিভেশন ছিল হলো আমার, যখন আমি ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড ইয়ার আমার রেজাল্ট খারাপ হলো, তারপর মনে হলো যে না আসলে আমার রেজাল্টটা ভালো করা উচিত, অনেক ঘোরাফেরা হয়েছে, নিজের টেবিলে পড়তে বসা উচিত। তো বেশি কিছু না, আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একটা সমস্যা ছিল কি, আমি সবকিছু করতাম, সব মানে সিলেবাসে যা থাকতো, তা আমার মনে হয়েছে এটা খুবই এক্সাজারেট করে ফেলতাম আমি, যেটা ইম্পর্টেন্ট সেই জিনিসই পড়তাম না, যেগুলো পরীক্ষা কিন্তু বোঝা যায়, যেটা আমি থার্ড ইয়ার এসে রিয়েলাইজ করছি। টপিক কিন্তু কয়েকটাই পরীক্ষায় আসার মতো, যেগুলো স্যাররা আমাদের বারবার হিন্স দেয়, বারবার আমাদের সিটিতে দেয়, বারবার আমাদের অ্যাসাইনমেন্টে দিচ্ছে, ইভেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও থাকতেছে। তো এই জিনিসটা আমি এখন রিয়েলাইজ করলাম যে না, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা স্যারের ওই কয়টা জিনিস পড়লেই হবে, আমার সব জানার দরকার নেই। তখন থেকে আমার রেজাল্ট উঠা শুরু হয়েছে। ধন্যবাদ আপু। Yeah, you are welcome. আপু, ফোর্থ ইয়ার শেষ করার পরে পরবর্তীতে এমএস মানে এমএস কন্টিনিউ করা উচিত নাকি, মানে যদি বাইরে যেতে চাই এমএস কন্টিনিউ করে মানে মেইল করা উচিত প্রফেসর সেন্ট্রালি, নাকি জবে তুমি কোনো একটা যদি জবে মনে ঢোকা করো উচিত যে তুমি তুমি যদি মনে করো যে তুমি টাইম ওয়েস্ট করতে চাচ্ছ না, আবার এদিকে জবেও ঢুকতে চাচ্ছ না,
সেক্ষেত্রে আমি যেটা ভুল করছিলাম যে ফার্স্টে এমএস এ ঢুকে যায় নাই, তাহলে দুইটা এমএস করতে তো তোমার সমস্যা নাই, তুমি এমএস এ ঢুকে দেন তুমি অ্যাপ্লাই করতে পারো। বাট অফকোর্স একটা ব্যাকআপ রাখা উচিত, মানে তুমি এমএস করলে তো তোমার টাইমটা নষ্ট হলো না, শুধু যে প্রফেসরদের মেইল করে টাইমটা নষ্ট হলে সেটা হলো না, তুমি তাহলে একটা তোমার একটা এমএস ও থাকতেছে তোমার। তো হ্যাঁ, যেটা আমি পরে রিয়েলাইজেশন করতেছিলাম যে আমার এমএস এ ভর্তি হয়ে যাওয়া উচিত ছিল। তো হ্যাঁ, ইয়ার নষ্ট না করে ভর্তি হয়ে যাওয়া ভালো আমার মতে। Yes, of course. না, ইভেন আমি আমি বিদেশে আসতে চাইতামও না, বিদেশ কখনো আমার লিস্টে ছিল না। তোমার সেলফ রিসার্চ করতে হবে, তোমার হচ্ছে ইউএস এ একটা গ্রুপ আছে নেক্সট দিয়ে, ওটাতে দেখতে হবে, ওটাতে স্কলারশিপের প্রচুর ইয়ে থাকে, প্রফেসর ওটাতে ইয়ে করে, স্টুডেন্টরা ওইখানে বলে। তো ওইখানে একটা জিনিস আছে, ওইখানে আমি অনেকগুলো অপশনস দেখেছি ওই জায়গাটাতে। এন্ড যখন তুমি জিনিসটাতে ঢুকবা, তুমি আর নিজের অনেক আই থিঙ্ক সেলফ রিয়েলাইজেশনও হবে। আমি বিদেশ যাওয়া নিয়ে আমি নিজে সেলফ স্টাডি করছি, আমার হচ্ছে মনে হয়েছিল মানে সব ইউনিভার্সিটি ঢুকে থেকে দেখতাম কোনটা র্যাঙ্কিং কত, কোনটা আমার টাকার সাথে যাচ্ছে, কোনটায় গেলে আমার কি সুবিধা, কোন কান্ট্রিতে অসুবিধা, এইগুলো মানে সেলফ রিসার্চ অনেক করতাম আমি। আসসালামু আলাইকুম আপু, আমি হুমায়রা। আমি হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট। ওকে, আপু, আমার কোশ্চেন হচ্ছে, আমি যখন প্রফেসরকে আমার এসওপিটা লিখবো, তখন দেখা যাচ্ছে যে আমি আমার এই ফোর্থ ইয়ারে আমি হচ্ছে কি অনেক সেমিনারে হচ্ছে গিয়ে অ্যাটেন্ড করেছি, বা অনেক মানে প্রোগ্রামে হচ্ছে গিয়ে অ্যাক্টিভ ছিলাম, সোশ্যাল অ্যাক্টিভিটিসও ভালো করেছি। তুমি আপু ওইগুলা কি মানে মেনশন করতে হবে, মানে এগুলা কি মেনশন করে যাবে? আই থিঙ্ক তুমি করতে পারো, বাট প্রফেসরকে এসোপিলিয়া লেখা যে জিনিসটা, এটা নিয়ে আমার এন ডেপথ আইডিয়া নাই। আমার ওভারঅল তোমার ইউনিভার্সিটিতে এসওপিটা আর হচ্ছে তোমার ভিসা এসওপিটা নিয়ে আইডিয়া আছে। তো প্রফেসরের ক্ষেত্রে আমি কনফিডেন্টলি কোনো অ্যান্সার দিতে পারছি না, বাট আই থিঙ্ক যাবে। আচ্ছা আপু, ঠিক আছে, থ্যাংক ইউ। Yeah, you're welcome. আমার মনে হয় এবার প্রশ্ন করা শেষ হয়েছে। অনেক ধন্যবাদ সবাইকে। এখন আমাদের আছে একটি বিশেষ মুহূর্ত। প্রথমে আমাদের সম্মানিত স্পিকার রিয়া শাহনাজ আপুকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপু আপনার মূল্যবান সময়, অভিজ্ঞতা এবং দিক নির্দেশনা আমাদের সাথে শেয়ার করেছেন, যে নিঃসন্দেহে সরি এভরিওয়ান, যে নিঃসন্দেহে আমাদের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত অনুপ্রেরণামূলক ও দিক নির্দেশনামূলক। আমাদের ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে একটি টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন প্রদান করার জন্য এখন আমি ডক্টর মেহেদী হাসান জুয়েল স্যারকে অনুরোধ করছি। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ। রিয়া, তুমি খুব সুন্দরভাবে তোমার বিষয়গুলো স্টুডেন্টদের জন্য বলছো, তোমাকে অনেক থ্যাঙ্কস। আমি মোটামুটি শুনছি, কিছু সময় চলে গেছে, আবার একটু ট্রাই করছি তোমার এখানে যতখানি থাকা যায়। তো আমি একটু বিষয় একটু স্টুডেন্টদের জন্য বলি। ধরো রিয়া তো মোটামুটি, যেহেতু আমি টিচার ছিলাম, তো তার সম্পর্কে আমি কিছুটা ইভালুয়েশন করতে পারবো। তো রিয়ার সবচেয়ে পজিটিভ সাইড যেটা, ওর কিন্তু কমিউনিকেটিভ স্কিলটা ভালো অনেক। ইভেন আমার এখনো মনে আছে, ও যখন ফোর্থ ইয়ারের থিসিস প্রেজেন্টেশন ছিল, তার প্রেজেন্টেশনটা খুবই ভালো ছিল, আমার এটা এখনো মনে আছে। জি স্যার, আপনি আমাকে বলছিলেন তুমি এখনকার মধ্যে বেস্ট দিছো, ইভেন বের হয়ে আমি যে একটা শাউট করছিলাম, ওই সময় একটা ডিফারেন্ট এক্সপেরিয়েন্স ছিল আমার। হ্যাঁ, আমার এখনো পর্যন্ত মনে আছে এটা, তুমি বেশ ভালো প্রেজেন্টেশন করছিলে তোমার থিসিস ডিফেন্সের দিন। তো এটা অবশ্যই একটা পজিটিভ সাইড ওর। আমি তোমরা অনেকে কোশ্চেন করছো ওকে, তো সেটাও আমার কাছে মনে হয়েছে যে তোমরা আসলে কমিউনিকেশন স্কিলটা আমাদের গভর্নমেন্ট ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য সবচেয়ে বড় একটা প্রবলেম। তো সেইটাতে আসলে তোমরা নিজেদেরকে আসলে এনরিচ করতে পারো। তো রিয়া, তোমাকে অনেক ধন্যবাদ। অনেক রাত হয়ে গেছে যদিও, তো আমি আর বেশি করবো না, টাইম দিব না। তো তোমাকে আমাদের ট্রিপলি ক্লাবের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর এর পরেও হয়তো আরো কিছু সেশনে তোমাদেরকে হয়তো তারা এঙ্গেজ করতে পারবে, আই হোপ। তো তুমি তোমার মূল্যবান টাইম দেওয়ার চেষ্টা করবা, যেহেতু তোমাদেরই ছোট ভাই বোন, তো তাদেরকে অবশ্যই গাইড করবা যতখানি পারো। তো থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমাদের পক্ষ থেকে ছোট একটা অ্যাপ্রিসিয়েশন তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। মানে আমি মানে ভার্সিটির জন্য কিছু মানে আমি কিছু বলতে পারছি, মানে আমি জানি না ওদের কতটুকু কাজে লাগবে বা কিছু, বাট আমি মানে
ওদের সাথে এঙ্গেজ হতে পেরে আমি এটাই অনেক বেশি স্যাটিসফাইড। সো থ্যাংক ইউ তোমাদের সবাইকেও আমাকে একটা অফকোর্স স্কোপ দেওয়ার জন্য, বিকজ তোমরা স্কোপ না দিলে আমি এখানে এসে বলতেও পারতাম না। সো থ্যাংক ইউ সো মাচ। Yes, yes, of course. Of course. আমি তো অলওয়েজ ফটোহলিক। Thank you so much. And of course, তোমাদের কোনো ইনফরমেশন লাগলে feel free to knock me. Don't worry. No worries. Thank you. Thank you. Have a nice time. Good luck. Assalam. আসসালামু আলাইকুম। আজকের সেশন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।